গল্প মুস্তাফাস ডিজায়ার, লেখনীতে রুহিতা। পর্ব 18। বিয়ে। মুস্তফা বিয়ে করেছে। অবিশ্বাস্য। স্বয়ং মুস্তফা এহসান এসে না বললে আমি এই কথা বিশ্বাস করছি না। আইবির কণ্ঠে স্পষ্ট তাচ্ছিল্য, যেন কোনো এক নাটকীয় মিথ্যা কথা শুনছে। মুস্তফা এহসান পুনরায় বিয়ে করতে পারে, এ যেন চরম এক মিথ্যে কথা। এদিকে আইবি বিষয়টা বিশ্বাস করেনি দেখে মুবিন এহসান কণ্ঠে জোর এনে বললেন, মুস্তফা বিয়ে করতে পারে না। ড্রেসিং টেবিলের সামনে বসে ঠোঁটে গাঢ় লাল রঙের রঞ্জে রাঙ্গিয়ে বাঁকা হেসে বলে, অবশ্যই পারে না, কারণ সে বরাবর নারী বিরোধী। ইউ নো ইট ভেরি ওয়েল ড্যাড। দুনিয়ার সব থেকে নিকৃষ্ট পুরুষটা কোনো না কোনো এক নারীর প্রেমে পড়ে, ভয়ঙ্করভাবে পড়ে। মুবিন এহসানের কণ্ঠস্বরে দৃশ্যতায় আইবি থমকায়। ড্রেসিং টেবিলের আয়নায় মুবিন এহসানের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলে, হু ইজ দ্যাট ফর কিং গার্ল? মুবিন এহসান দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে আসেন, জানা যায়নি। ফাইনাল টাচ আপ করেই আইভি উঠে দাঁড়ায়। পার্স আর মোবাইল ফোন হাতে নিয়ে মুবিন এহসানের দিকে ঘাড়টা সামান্য কাত করে বলে, ফ্রম দ্যাট ফাক আউট পার্টি থেকে ফিরে আসার আগেই সব খোঁজখবর সাজানো থাকে। গট ইট? মুবিন এহসান কপাল কুঁচকিয়ে আইবির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, স্বরাষ্ট্রমন্ত্রীর ভাইপোর সাথে তোমার মেলামেশা ঠিক হচ্ছে কি? কি স্বার্থে মিশছ? পাওয়ার অ্যান্ড মানি, হি হ্যাজ বোথ। কথাটা বলেই আইবি এগিয়ে যায়। রেড বডিকর্নের সাথে 4 ইঞ্চি লম্বা ইউএসএল হিল পরছে আইবি। হিলের খটখট আওয়াজ তুলে সে ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। আইবির যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন মুবিন এহসান। আইবি কী করছে, কি করতে চাইছে, এটা তার অজানা। শ্রাবণীর ডান পাশের হাত, কাঁধ আর ঘাড়ের অংশটা যেন ব্যথায় টনটন করছে। বলিনি স্প্রে অবশ ভাবটা কাটেনি। ব্যথার কোনো নিরাময় তো দূরের কথা, আর ব্যথা হবেই না বা কেন? মুস্তফার মতো এমন বিশাল দেহের ভারী এক পুরুষ মানুষ দীর্ঘক্ষণ তার ঘাড় ও কাঁধের সন্নিহিবল গজে পড়েছিল। ঠিক পড়েছিল না, এক প্রকার পরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিল। দীর্ঘক্ষণ একই ভঙ্গিতে থেকে শ্রাবণীর হাতে রক্ত চলাচল যেন বন্ধ হয়ে আসছিল। যখন পুরো হাতটা অবশ হয়ে তীব্র আসরতা টের পেল, তখন সে সামান্য একটু নড়ে ওঠার চেষ্টা করতে মুস্তফা সরে আসে। কিন্তু সরে গিয়েও খুব একটা লাভ হলো না। শ্রাবণী নিজের ডান পাশটা যেন আর অনুভবই করতে পারছে না। কোনো রকমে হাতটা সরিয়ে নিয়ে আসার সুযোগ পেলে মুস্তফা লৌহকঠিন বন্ধ থেকে সম্পূর্ণ মুক্তি মেলে না। শ্রাবণীর পাতলা গড়নের দুর্বল শরীরটাকে এক ঝাটকায় নিজের চওড়া বুকের সাথে মিশিয়ে নিয়ে মুস্তফা আবার ঘুমের ঘুরে তলিয়ে যায়। বারবার এভাবে তার বাহুবন্ধনে বন্দী হয়ে পড়ায় সেইখান থেকে উঠে আসার আর কোনো সুযোগই অবশিষ্ট ছিল না শ্রাবণীর। আর উঠেই বা কী লাভ হতো? রুমের দরজাটা তো ভেতর থেকেই পাসওয়ার্ড নক করা, যা মুস্তফা ছাড়া কেউ আনলক করতে পারবে না। ভোর রাতের দিকে মুস্তফা নিচেই হয়তো অবচেতন বোধে শ্রাবণীকে ছেড়ে দেয়। বিছানা ছেড়ে উঠে রুমের দরজাটা নক খুলে দেয় সে। লক খেলার শব্দ হতেই শ্রাবণী যেন খাঁচামুক্ত বিহীনের মতো ছিটকিয়ে বাহিরে বেরিয়ে আসে। করিডোরে এসে বড় বড় কয়েকটা শ্বাস নেয় সে। ফুসফুস ভরে মুক্ত হাওয়া নিয়ে ঘাড় ঘুরিয়ে
বন্ধ দরজার দিকে তাকায়। তারপর চাপা ফিসফিসানিতে কণ্ঠে আপন মনে বলে ওঠে, মানুষ তো নয়, যেন আস্ত একটা পাথর। হাতটা যদি আজ সত্যিই গেল। ডান হাতটা অন্য হাত দিয়ে চেপে ধরে ব্যথায় মুখটা কুঁচকিয়ে শ্রাবণী ধীর পায়ে নিচে নেমে আসে। সোজা মেহার রুমে ঢুকে কোনো শব্দ না করে নিঃশব্দে মেয়েটার পাশে এসে শুয়ে পড়ে। দীর্ঘ একটা রাত পর যেন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। মুহূর্তেই ঘুমের অতলে হারিয়ে যায়। এদিকে শ্রাবণী চলে যাওয়ার পরে মুস্তাফার গড়ে থমথমে নীরবতা যেন আরও গাঢ় হয়। বিছানার যে পাশটায় একটু আগেও শ্রাবণীর উষ্ণ উপস্থিতি ছিল, সেখান থেকে সুবাসটুকু এখনো মিলিয়ে যায়নি। মুস্তফা চোখ মেলে তাকায়। শূন্য বিছানার দিকে তাকিয়ে তার চোয়াল শক্ত হয়ে ওঠে। বালিশটা টেনে এনে তাকে নাক মুখ গুজে উপুর হয়ে শুয়ে থাকে। উদাম শরীরের উপর অংশ দৃশ্যমান। বালিশে মুখ গুজে লম্বা লম্বা শ্বাস টেনে নিয়ে দীর্ঘক্ষণ কণ্ঠে বলে ওঠে, When will you stop running and let me hold you, wifely? সকাল হতেই মিরহার ঘরের দরজা সুপরিচিত ভারী পায়ের আওয়াজ পাওয়া গেল। শ্রাবণী তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। মিরহাকে বুকে জড়িয়ে পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে মুস্তফা। অফিসের বোর্ড মিটিংয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে এসেছি। মুস্তফার পরনে একদম পারফেক্ট স্যুট, চিপের স্যুট, চুলগুলো নিখুঁতভাবে সেট করা, আর শরীর থেকে বেশি আসছে কিলিয়ান ব্ল্যাক পারফিউম এর রিচি সুবাস। চোখের দৃষ্টিতে রাতের সেই অবাধ্যতার বদলে এখন এক ধরনের শান্ত গম্ভীর পেশাদারিত্ব। বিছানার পাশে এসে দাঁড়াতেই মুস্তফার নজর যায় শ্রাবণীর দিকে। ডান হাতটা এখনো অদ্ভুতভাবে বুকের কাছে গুটিয়ে আছে মেয়েটা। ব্যথার ছাপটা ঘুমের ঘরেও তার কপালে মুখ ভাঁজে ফেলে আসছে। মুস্তফা কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে দেখল সেই ক্লান্ত মুখখানা। তারপর পকেট থেকে বের করে সে অন্তত ধীর পায়ে বিছানার একদম কাছে এগিয়ে আসে। প্রথমে সে পাশে পরম শান্তিতে ঘুমিয়ে থাকা মিরহার দিকে তাকালো। নিচু হয়ে পরম মমতায় মিরহার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। এরপর তার চোখ জুড়ে এসে থমকালো শ্রাবণীর চেহারার উপর, তার স্ত্রীর চেহারার উপর, মুস্তফার স্ত্রী। অবশেষে মুস্তফা ধীরে নিচু হলো। শ্রাবণী ও মিরহার গায়ে চাদরটা আলতো করে টেনে দিল। তারপর অন্তত ধীর লয়ে প্রায় নিঃশব্দে শ্রাবণীর কপালে নিজের ঠোঁট দুটো চেপে ধরল। এক দীর্ঘ অবেশে জড়ানো উষ্ণ চুমু এঁকে দিল। মোস্তফা ঠোঁটের ছোঁয়া পেতেই ঘুমের ঘরেই শ্রাবণী আলতো একটু নড়ে চড়ে উঠল। যেন গভীর তন্দ্রার মাঝেও এক অজানার আশঙ্কা গা শিউরে উঠে তার ভেতরটা। কিন্তু মুস্তফা ততক্ষণে সোজা হয়ে দাঁড়িয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে এক পলক শেষবার শ্রাবণীকে দেখে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। দরজার ওপাশে তার ভারী বুটের আওয়াজটা মিলিয়ে যেতেই ঘরটা আবারও শান্ত হয়ে আসে। তবে বাতাসে রেখে যাওয়া তার পারফিউমের সুবাস যা জানান দেয় তার উপস্থিতির। ছোট ছোট আঙ্গুলের স্পর্শ শ্রাবণীর ঘুম ভেঙে যায়। সেই সাথে মিরহার ঘরের জানালা দিয়েও অল্প অল্প সূর্যের আলো রশ্মি ভেতরে আসার চেষ্টা করছে। ঘুম জড়ানোর চোখ জোড়া কিছু সময় পিটপিট করে চোখ মেলে তাকায়। তাকাতেই দেখতে পায় মিরহা তার সামনে বসে তার দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে আছে। তার কপালে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মিরহার দিকে তাকিয়ে
হঠাৎ করেই শ্রাবণীর বুকের ভেতর কোনো এক ধপ করে উঠে। মিরহা এবং মুস্তফার চেহারাটা আদল অনেকটা সদৃশ্যপূর্ণ, বিশেষ করে দুইজনের দৃষ্টি একই রকম। কিন্তু ঘুম ভেঙে এই মিষ্টি মুখটা দেখে শ্রাবণীর মুখে আপনা আপনি হাসি ফুটে ওঠে। গুড মর্নিং মাই গার্ল, কখন উঠেছ? মিরহা এগিয়ে যেয়ে শ্রাবণীর উদরে মাথা রেখে শুয়ে পড়ে। তার দিকে তাকিয়ে বলে, গুড মর্নিং মা, অনেকক্ষণ উঠেছি। শ্রাবণী মিরহার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করে, আমাকে ডাকুনি কেন? হ্যাঁ, স্কুল আজকেও মিস। টুডে আই ওয়ান্ট টু সেট উইথ ইউ মা। মিরহাকে নিজের বুকের উপর টেনে নেয় শ্রাবণী। মেয়েটার মা ডাক শুনলেই শ্রাবণীর ভেতরটা এক অজানা তীব্র সুখে তোলপাল হয়ে যায়। এক অদ্ভুত আর গভীর মায়া জড়িয়ে গেছে এই নিষ্পাপ মেয়েটার সাথে, যা সে কোনোভাবেই অপেক্ষা করতে পারে না। শ্রাবণী মুচকি হেসে মিরহার কপালে একটা আলতো চুমু খেল। আচ্ছা সোনা পাখি, আজকে না হয় আমার সাথেই থাকবে। স্কুল ফাঁকি দেওয়া একদমই ভালো নয়, তাও আজকে মাপ করে দিলাম, কিন্তু তার আগে তো ফ্রেশ হতে হবে, তাই না? মিরহা লক্ষ্মী মেয়ের মতো মাথা নেড়ে সায় দেয়। শ্রাবণী বিছানা ছেড়ে উঠে মিরহাকে কোলে তুলে নিল। দুইজনেই একসাথে ওয়াশরুমে ঢুকে বেসিংয়ের সামনে দাঁড়ালো। ব্রাশে পেস্ট লাগিয়ে মিরহার হাতে হাত দিতেই মেয়েটা বেশ উৎসাহ নিয়ে ব্রাশ করতে শুরু করলো। কিন্তু পরক্ষণেই দেখা গেল মিরহা নিজের গলার চারপাশে সাদা ফেনা মেখে ভূত সেজে বসে আছে। তা দেখে শ্রাবণী নিজের হাসি চেপে রাখতে পারল না। সে মিরহাকে হালকা একটু বকা দেওয়ার ভান করে নিজেই পরম যত্নে তার মুখটা ধুইয়ে দিল। এরপর নিজে ফ্রেশ হয়ে মিরহার ছোট্ট মুখটা নরম তোয়ালে দিয়ে মুছে দিয়ে রাতের ড্রেস চেঞ্জ করে তার হাত ধরে আস্তে আস্তে নিচে নেমে এলো। নিচে ডাইনিং টেবিলে তখন গরম গরম ব্রেকফাস্ট সাজানো। শ্রাবণী মিরহাকে চেয়ারে বসিয়ে নিজের হাতে তাকে ব্রেকফাস্ট করিয়ে দিল। মিরহা মিষ্টি মিষ্টির কথার জবাবে নিজেও অল্প কিছু মুখে নিল। সকালের এই সুন্দর নিবদ্ধ সময়টুকু মিরহার চঞ্চলতা এক অদ্ভুত প্রশান্তি কেটে গেল। ব্রেকফাস্ট শেষ করে মিরহাকে নিয়ে শ্রাবণী আবার উপরের ঘরে ফিরে এলো। ঠিক তখনই দরজায় মৃদু নক করে ভেতরে ঢুকলেন নাজমা বেগম। তার সাথে আরও দুজন মেট, তাদের দুই হাতে বেশ বড় কয়েকটা বড় শপিং ব্যাগ আর একটা সুইটকেস। নাজমা বেগমকে ওইভাবে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে শ্রাবণী কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করল, এগুলো কি, কার জিনিস? এখানে নিয়ে এলেন কেন? নাজমা বেগম ব্যাগগুলো ঘরের সোফার উপর যত্নে গুছিয়ে রাখতে রাখতে বেশ মার্জিত গলায় বললেন, এগুলো আপনারই জিনিসপত্র ম্যাডাম, আপনার প্রতিদিনের ব্যবহারের জন্য জামা কাপড়, প্রসাধন সব কিছুই আছে এর ভেতরে। শ্রাবণী ব্যাগগুলোর দিকে তাকিয়ে পুরো স্তব্ধ হয়ে গেল। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে একটা বড় ব্যাগ খুলে দেখল। ভেতরের জিনিসপত্রগুলো দেখা মাত্রই তার চোখ চড়ক গাছ। শুধু যে কিছু জামা কাপড় তা নয়, সে নিয়মিত যে ব্র্যান্ডের স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করে সেসব, এমনকি অতি প্রিয় পারফিউমটাও হুবহুব এক। একটা মানুষ নিজের সব জিনিস যেভাবে গুছিয়ে রাখে ঠিক সেভাবেই সব কিছু এখানেও হাজির। শ্রাবণী চরম বিস্ময়ে এবং দ্বিধা নিয়ে জিজ্ঞাসা করল, কিন্তু এগুলো? নাজমা বেগম শ্রাবণীর দিকে তাকিয়ে নরম স্পষ্ট গলায় জবাব দিলেন, এগুলো সব স্যার নিজে কিনেছেন, আর কিছু প্রয়োজন হলে জানাবেন। স্যার মানে মুস্তফা। শ্রাবণী যেখানে দাঁড়িয়েছিল ঠিক সেইখানেই পুরো থমকিয়ে গেল।
তার হৃদয় স্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকিয়ে আবার দ্বিগুণ বেগে স্পন্দিত হতে শুরু করলো। মুস্তফা এহসান নিজে কিনেছেন, কিন্তু এটা কিভাবে সম্ভব? শ্রাবণী নিজের অজান্তে গায়ের ওড়নাটা হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল। তার পছন্দের ব্র্যান্ড, তার স্কিন কেয়ার রুটিন, কোনো রঙের পোশাক সে পছন্দ করে, এমনকি তার অতি ব্যক্তিগত ও ছোটোখাটো জিনিসপত্রগুলো। এমন নিখুঁত তালিকায় মুস্তফা জানালো কি করে? সে তো মুস্তফাকে নিজের প্রয়োজনে এসব কিচ্ছু বলেনি, বলার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। মুস্তফা এত নিখুঁতভাবে এই ডিটেলস, তার পুরো লাইফস্টাইল আর অভ্যাসের খবর কিভাবে রাখলো? তবে কি মুস্তফা আড়ালে থেকে প্রতিনিয়ত তাকে এতটা গভীরভাবে পর্যবেক্ষণ করেছে? তার প্রতিটি ছোটোখাটো পছন্দ অপছন্দ নিজের মনের ভেতর গেঁথে রেখেছে। ভাবতেই শ্রাবণীর বুকের ভেতরটা এক অদ্ভুত অস্বস্তি, অজানা এক ভয় আর অপেক্ষায় এক অবশ্যি কেঁপে উঠল। মুস্তফার এই সর্বগ্রাসী উপস্থিতি তাকে যেন এক অচেনা জালে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে। বিকেলবেলা সারাদিন শ্রাবণী একেবারের জন্য মুস্তফার দেখা পায়নি, এমনকি তার ব্যক্তিগত গার্ডসরাও কাউকেও চোখে পড়েনি। এটা অবশ্য তার জন্য খুবই ভালো হয়েছে। কোনো রকম অস্বস্তি বা জর্জরতা ছাড়াই নিশ্চিন্তে সে মিরহার সাথে পুরোটা সময় কাটাতে পেরেছে। বিকালের মৃদু আলোয় মিরহার হাত ধরিয়ে শ্রাবণী পুরো এহসান বিলার চারপাশটা ঘুরে দেখল। এহসান বিলার সৌন্দর্য যেন এক কথায় চোখ জুড়িয়ে যাওয়ার মতো। বিশাল এই বাড়ির চারপাশে নিখুঁতভাবে ছোট রাখা সবুজ মখমলে ঘাসের মতো নন, যার এক প্রান্তে ফুটে আছে রং বেরঙের নাম না জানা বিদেশি ফুলের শাড়ি। বিলার পিছনের দিকে একটা বিশাল কার্যময় ফেয়ারা, যা থেকে পানি হালকা জলকরণা বিকালের রোদে মুক্তোর মতো চকচক করছে। চারদিকে শান্তশিক্ত পরিবেশ, আর অভিজাত্যে এমন মিলনবন্ধ সচরাচর দেখা যায় না। প্রাচীর স্পষ্ট আধুনিক লাক্সারিজ এক অদ্ভুত কম্বিনেশন এই পুরো ভিলা জুড়ে। ঘুরতে ঘুরতে হঠাৎ মিরহা শ্রাবণীর শাড়ির আঁচল টেনে ধরে বলল, মা, আই এম সো হ্যাংরি, রাট ইজ রানিং। মিরহার মুখে এমন পাকা পাকা কথা শুনে শ্রাবণী হেসে ফেলল। সে আলতো করে মিরহার গালে একটা টোকা দিয়ে বলল, তাই বুঝি? আচ্ছা চলো তাহলে ভেতরে গিয়ে চটপট কিছু খেয়ে নেওয়া যাক। মিরহাকে নিয়ে শ্রাবণী বাড়ির ভেতরে চলে এলো। ডাইনিংয়ে গিয়ে সে মিরহার জন্য চটপট ওভেন থেকে গরম গরম চিকেন স্যান্ডউইচ রেডি করে নিল। নাজমা বেগম করে দিতে চাইছিল, কিন্তু শ্রাবণী নিজেই সবটা করল। মিরহা টেবিলে বসে পা দোলাতে দোলাতে স্যান্ডউইচ খাচ্ছে, আর শ্রাবণী পরম মায়ায় তাকে খাওয়িয়ে দিচ্ছে। ঠিক তখনই ড্রয়িং রুম পেরিয়ে ডাইনিং স্পেসের দিকে পলক আর রাতুল প্রবেশ করল। দুইজনই পরনে ফর্মাল স্যুট, তবে চেহারায় ক্লান্তির ছাপ ছাপিয়ে একটা চনমনে ভাব স্পষ্ট। শ্রাবণীকে মিরহার পাশে দেখে পলক একটু এগিয়ে এসে নরম গলায় জিজ্ঞাসা করল, ম্যাডাম, বস কি আছেন? ওনার সাথে একটা জরুরি দরকার ছিল। শ্রাবণীর হাতে স্যান্ডউইচ রেখে মৃদু মাথায় নেড়ে জানালেন, না, জানি না, সারাদিন দেখা পাইনি। মুখে এরকম বললেও মনে মনে শ্রাবণী ভাবল, আপনাদের বস মনে হচ্ছে সারাদিন আমার কোলে বসে থাকে। এলাম আর পেয়ে গেলাম। তবে তার মনের কথা মনেই রইল। শ্রাবণী খেয়াল করল পলকের মুখে এক চিলটে চওড়া হাসি, তবে আজ অন্য দিনের চেয়ে বেশি উৎফুল্ল আর আনন্দিত দেখাচ্ছে। পলকের এই অতিমাত্রায় হাসি খুশি ভাব দেখি শ্রাবণী কৌতূহল সামলাতে পারল না।
সে মৃদু হেসে জিজ্ঞাসা করল, আপনাকে আজ বেশ খুশি লাগছে, কোনো বিশেষ কারণ? পলক একগাল হেসে রাতুলের কাঁধে একটা মৃদু চাপ দিয়ে বলল, খুশি হব না ম্যাডাম, অনেক বড় সুখবর। অবশেষে আমাদের রাতুল মিয়া একমাত্র ছোট বোনের বিয়ে ঠিক হয়েছে। ছেলে একদম খাসা, পাত্রপক্ষ আজকেই পাখা কথা দিয়ে গেছে। এবার একটা মোক্ষম সুযোগ পাওয়া গেছে বরিশাল ঘুরতে যাওয়ার। পলকের কথায় রাতুল কিছুটা ইতস্তত করে মাথা নিচু করল, আর শ্রাবণীর মুখেও এক চিলটিয়ে সুন্দর হাসি ফুটে উঠল। তুল আঙ্কেল, আমি যাব শাল। শাল? পলক মিরহার দিকে তাকিয়ে শব্দ করে হেসে উঠে বলল, হ্যাঁ মামুনি, বরিশাল। আইতে নদী যাইতে খাল, তুলের বাড়ি বরিশাল। রাতুল শ্রাবণীকে উদ্দেশ্য করে বলল, ম্যাডাম, আসলে স্যারের থেকে ছুটি নেওয়ার ছিল। শ্রাবণী বিষয়টা গুরুত্ব দিল না, কারণ এটা তাদের আর তাদের বসের ব্যাপার। তাকে আসে বলার যৌক্তিকতা শ্রাবণীর বোধগম্য হলো না। সেই সময়ই পরপর আরও কিছু গার্ড প্রবেশ করে। হুট করেই এত গার্ড দেখে শ্রাবণী ভাবল মুস্তফা বুঝি চলেই এসেছে, কিন্তু না। নিয়ন এগিয়ে এসে রাতুলকে বলে, দাওয়াত পাচ্ছি তো? হ্যাঁ, এখন বসের সাথে কথা বলতে হবে। শ্রাবণী বেশ অবাক হয়ে দেখল রাতুলের বোনের বিয়ে ঠিক হওয়াতেই তাদের এই আনন্দ উচ্ছ্বাস। বিশেষ কোনো কারণ আছে, না থাকলে এতটা আনন্দিত হওয়া। আগ্রহ থাকলেও শ্রাবণী তা প্রকাশ করল না। শ্রাবণীর ভাবনা ছেদ করে গানের আওয়াজ পেল। পলকের হাতে ছোট ব্লুটুথ স্পিকার, তাতেই গান ছেড়ে রাতুল হাতে ধরে ডাইনিং থেকে ড্রয়িংয়ে এসে নাচতে শুরু করলো। তোর পকেট ফাঁকা করবো রে তুল মিয়া। পলকের চঞ্চল বিবৃতি রাতুল খুবই শান্ত, তাই তো তাল মেলাতে পারল না, শুধু হাসি মুখে মাথা নাড়ল। নিচে যখন এমন হৈহুল্লোড় মুক্ত, সেই সময় মুস্তফা নিচের রুম থেকে বেরিয়ে আসে। পরনেই ব্ল্যাক শার্টের হাতা কোনই পর্যন্ত গোটানো, বাম হাতের উপর খুলে রাখা ব্লেজার। দোতলার সিঁড়ি মুখে আসতেই মুস্তফার পা দুটো যেন জমে গেল নিচে এমন ড্রয়িং রুমের দৃশ্য দেখে। তার কপালে কয়েক স্তরের ভাঁজ পড়ে। পলক ছোট ছোট ব্লুটুথ স্পিকার ফুল ভলিউমে গান ছেড়ে রাতুলকে জোর করে নাচাচ্ছে, সাথে তাল মেলাতে চাচ্ছে নিয়ন। আশেপাশে দাঁড়িয়ে আছে কয়েকজন গার্ড। স্পিকারে তখনও বাজছে, পোলা মই বরিশাল্লা মোরে চেনো না, কাল্লা ধরে আসার দিমু মোরে চেতাইস না। ওরে পড়লা মই বরিশাল্লা মোরে চেনো না, কাল্লা ধরে আসার দিমু মোরে চেতাইস না। পলকের এমন অদ্ভুত কাণ্ড দেখে মুস্তফা যখন চরম বিরক্ত হতে যাবে, ঠিক তখনই তার চোখ আটকে গেল সোফায় দাঁড়িয়ে থাকা অভয়ের দিকে। সেখানে দাঁড়িয়ে আছে মিরহা আর শ্রাবণী, হাত মুখ দিয়ে হাসছে। তাদের এমন উদ্ভুত গান আর নাচের ছন্দ দেখে শ্রাবণী হাসছে এতটা প্রাণ খুলে, অবিশ্বাস্য। করতালি দিয়ে আবারও উৎসাহিত করছে। মুস্তফার বুকের ভেতর কোথাও একটা চাপা অমনীয় ভাব এক নিমিষেই গলে জল হয়ে গেল। এই সিক্ত হাসির ঝাঙ্কার সহ্য করার ক্ষমতা কি আর এই পাথুরে হৃদয়ের আছে? গল্প মুস্তাফাস ডিজায়ার, লেখনীতে রুহিতা, পর্ব 19। বস, একটা কথা বলার আছে। রাতুলের কথায় মুস্তফার সামনে দাঁড়িয়ে তিনজনকে দেখে তীক্ষ্ণ নজরে তাকালো। নাচ গানের পালা শেষ। একটু আগে যারা উল্লাসে মেতেছিল, তারা এখন অপরাধীর মতো মুস্তফার সামনে কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। পলক, রাতুল আর নিয়ন। আর মুস্তফা তাদের সামনেই সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে। চোখে মুখে কোনো অভিব্যক্তি নেই।
পলকের অবস্থা সবচেয়ে শোচনীয়। পলক মনে মনে ভাবছে, মুস্তফার পা দুটো জড়িয়ে ধরে কেঁদে কোনো মাপ চেয়ে নেবে কিনা। বিয়ে খেতে যাওয়ার আনন্দে সে ভুলেই গিয়েছিল সে কার ডেরায় দাঁড়িয়ে নাচতে ব্যস্ত। এদিকে মুস্তফার উপস্থিতি টের পেয়ে শ্রাবণী মীরাকে নিয়ে দোতলায় চলে গিয়েছে। রাতুলের কথার জবাবে মুস্তফা শুধু ঠান্ডা গলায় উচ্চারণ করল, বলো। অনুমতি পেয়ে রাতুল কিছুটা অভয় পেল। শুকনা ঠোঁটটা জিভ দিয়ে ভিজিয়ে নিয়ে বলল, বস, তুলির বিয়ে ঠিক হয়েছে। আজকে গ্রাম থেকে খবর এলো। আমার কয়েকদিনের জন্য ছুটি লাগবে। মুস্তফা এক মুহূর্তের জন্য থামল, তারপর সিগারেট বের করে ঠোঁটের মাঝে চেপে ধরে। সিগারেট ধরিয়ে তার ধোঁয়া ছেড়ে নিরাসক্ত গলায় বলল, ঠিক আছে, বোনের বিয়েটা ভালো ভালোই মিটিয়ে আয়। যাওয়ার আগে ক্যাশ নিয়ে যাস, আমার তরফ থেকে গিফট। মুস্তফার তরফ থেকে এমন সহজ সম্মতি পেয়ে রাতুলের চোখজোড়া আনন্দে চকচক করে উঠল। ঠিক তখনই পাশে দাঁড়ানো পলক কোনোই দিয়ে রাতুলকে একটা গুঁতা মারল। চোখের ইশারায় কিছু একটা বলার নির্দেশ দিচ্ছে সে, কিন্তু রাতুল সাহস পাচ্ছে না। এমনিতে সে একটু নরম প্রকৃতির, তার উপর মুস্তফার সামনে এলে তার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। বলবে কি বলবে না, এই ধন্দেই কেটে গেল কয়েক সেকেন্ড। মুস্তফা ওদের এই চোখের খোলা খেয়াল করে না বোঝার ভান করল। ভারী গলায় প্রশ্ন করল, আর কিছু? পলক এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। নিজেই এক কদম এগিয়ে এসে বলে উঠল, বস, রাতুল আসলে আপনাকে ইনভাইট করতে চাই, কিন্তু ভয়ে মুখ খুলতে পারছে না। আপনি যাবেন কি না সেই সংশয়ে ভুগছে। পলকের কথায় মুস্তফা ঠান্ডা কঠিন দৃষ্টি রাতুলের উপর দিয়ে পড়তেই রাতুল ঢোক গিলে সাহস সঞ্চয় করল। জি বস, বাড়ির সবাই বলেছিল আপনি ম্যাডাম আর মামুনি যদি আমার বোনের বিয়েতে যেতেন, তাই। রাতুল আর এগাতে পারল না। মুস্তফা ডান হাতে একটা আঙ্গুল উঁচিয়ে তাকে থামার নির্দেশ দিল। চারদিক নিস্তব্ধ। রাতুল চুপ করে যেতেই মুস্তফা সরাসরি ওর চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, বিয়ে কবে? বস, এই শুক্রবারের পরের শুক্রবারে, মানে আজ থেকে ঠিক 10 দিন পর। কয়েক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো ড্রয়িং রুমে। মুস্তফা ডান হাতের তর্জনী আর ঠোঁটের উপর ঠকিয়ে ওদের দিকে বেশ মনোযোগ দিয়ে দেখল, যেন মনে মনে কোনো হিসাব মিলাচ্ছে সে। তারপর গম্ভীর সুরে আদেশ জারি করল, লঞ্চের ব্যবস্থা কর, আমরা সবাই তুলির বিয়েতে যাচ্ছি। ইয়ে, বস রাজি। মুস্তফার কথা শেষ হতে না হতেই পলকের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস পুরো ইহসান বিলার দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনি হচ্ছে। সে সাথে রাতুলকে জড়িয়ে ধরে চেঁচিয়ে উঠল, এবার বরিশাল কাঁপিয়ে দেব রে ভাই, স্বয়ং বস রাজি হয়েছে। পলকের এই পাগলামি দেখে নিয়নের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। এমনকি দূরে দাঁড়িয়ে থাকা কড়া পাহারায় গার্ডদের মধ্যেও একটা নীরব স্বস্তির চঞ্চলতা লক্ষ্য করা গেল। যা বললাম, ডু ইট ফাস্ট। মুস্তফা কথাটা বলেই বসা থেকে শটান হয়ে দাঁড়ালো। শিডিউল অনুযায়ী এই মুহূর্তে তার হেড অফিসে থাকার কথা, কিন্তু সে এখন বাড়িতে। অফিসে বসেও আজ এক অদ্ভুত দমবন্ধ করা অস্থিরতা কাজ করছিল তার ভেতরে। কোনো কাজে মন বসছিল না। অন্যথায় অকারণে এভাবে বাড়িতে বসে সময় নষ্ট করার মতো লোক মুস্তফা এহসান মোটেও না। মুস্তফা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ভারী কদমে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। দোতলায় পৌঁছাতেই মুস্তফার পা দুটো স্বয়ংক্রিয়ভাবেই থমকিয়ে গেল মেরহার ঘরের বন্ধ দরজার সামনে।
কয়েক দীর্ঘ মুহূর্ত সে সেইখানেই দরজার দিকে একদৃষ্টিতেই তাকিয়ে রইল। চোখে তার এক অদ্ভুত গভীর অস্থির চাহনি, যেন এই বন্ধ দরজার ওপারেই লুকিয়ে আছে তার সব অস্থিরতার কেন্দ্রবিন্দু। একটা দীর্ঘশ্বাস চেপে মুস্তফা নিজেকে সামলিয়ে নিল। তারপর ধীর পায়ে সিঁড়ি ভেঙে উঠে গেল থার্ড ফ্লোরে নিজের চেরোচেনা অন্ধকারে আর নিঃশব্দে রাজত্বে তার পার্সোনাল রুমের দিকে। মিরহাকে নিয়ে তার পেন্ডিং হোমওয়ার্কগুলো করাতে ব্যস্ত শ্রাবণী। তবে শুধু পড়াশোনায় নয়, তার সাথে মিষ্টি দুষ্টামি আর খুনসুটি যেন লেগেই আছে। প্রথম দিন নাতাশা মিরহার ব্যাপারে ঠিক যেমনটা বলেছিল, মিরহা আসলে তার সম্পূর্ণ উল্টা। ঠিকঠাক একটু ভালোবাসলেই আর নিরাপদ সঙ্গ পেলে সেও যে কতটা চঞ্চল আর প্রাণবন্ধ হতে পারে, শ্রাবণী তো প্রতি মুহূর্তেই টের পাচ্ছে। মিরহার হোমওয়ার্ক প্রায় শেষের দিকে। শ্রাবণী টেবিল থেকে বই খাতাগুলো গুছিয়ে রাখছিল। ঠিক তখনই নাজমা বেগম একজন মেয়েটকে সাথে নিয়ে দরজায় এসে দাঁড়ালেন। অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করাতেই দেখা গেল মেয়েটের হাতের ট্রেতে শ্রাবণীর জন্য ধুয়ে ওঠা এক কাপ গরম চা আর মিরহার জন্য কাচের গ্লাসে ভরা ম্যাঙ্গো মিল্কশেক। নিজের পছন্দের ড্রিঙ্কসটা দেখা মাত্রই মিরহা খুশিতে হাততালি দিয়ে বলে উঠল, ওয়াও, মাই ফেভারিট ড্রিঙ্কস। শ্রাবণী আলতো হেসে ট্রে থেকে শোকের গ্লাসটা তুলে নিল। তারপর পরম যত্নে মিরহাকে অল্প অল্প করে খাইয়ে দিতে লাগলো। ঠিক তখনই নাজমা বেগম চায়ের কাপটা টেবিলের একপাশে এগিয়ে দিয়ে কিছুটা নিচু স্বরে বলল, ম্যাডাম, স্যার আপনাকে ডেকেছেন, বলেছেন এক্ষুনি ওনার রুমে যেতে। স্যারের রুম থার্ড ফ্লোরে, আবার ওনার মুখোমুখি হতে হবে। কথাটা শুনতেই শ্রাবণীর হাতটা সামান্য কেঁপে উঠল। বুকের ভেতর একটা চেনা ভয়ের হিমস্রোত বয়ে গেল। মোস্তফা এহসানের পার্সোনাল রুমে যাওয়া মানে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মুখোমুখি হওয়া। নিজের ভেতরের অস্থিরতা আড়াল করতেই শ্রাবণী চটপট নাজমা বেগমকে বলে, মিরহার ডিনারটা একটু কষ্ট করে উপরে দিয়ে যাবেন, আর আমি রাতে কিছু খাবো না। শ্রাবণী বিষয়টা এক প্রকার এড়াতেই চাচ্ছে, তা নাজমা বেগম বেশ ভালো করেই বুঝলেন। কিন্তু মুস্তফার আদেশের অবাধ্য হওয়ার সাহস এই বাড়ির কারণ নেই। নাজমা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নেড়ে সায় দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। মিরহা খাওয়া শেষ হলেই ওড়নায় আঁচল দিয়ে ওর মুখটা আলতো করে মুছে দিল শ্রাবণী। তারপর নিজের কাঁপতে থাকা হাত দুটোকে শান্ত করায় ব্যর্থ চেষ্টা করে ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিল। শ্রাবণী এখন ওপরে যাবে না, এখন কেন, না পারলেও কখনোই না। কিন্তু সেটা কি সম্ভব? সম্ভব না। মোস্তফা ওই ঘরে একা যাওয়ার চেয়ে সে এখানেই মিরহার সাথে থাকবে। শ্রাবণী নিজেকে মিরহার মাঝে ব্যস্ত রাখল। নিয়মের একটু আগে মিরহাকে রাতের খাবার খাওয়িয়ে নিল সে। তারপর ওকে বিছানায় শুয়ে দিয়ে কাল্পনিক এক রূপকথার রাজ্য তৈরি করল নিজের মুখে। গল্প বলতে বলতে মিরহার চুলে বিলি কেটে দিয়ে লাগলো শ্রাবণী। কিছুক্ষণের মধ্যেই মিরহার চোখের পাতা বাড়ি হয়ে এলো। সে তলিয়ে গেল গভীর ঘুমে। মিরহার সেই শান্ত মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে শ্রাবণীর নিজের চোখ দুটো ক্লান্তিতে বুজে এলো, সে নিজেও টের পেল না। পুরো ঘর জুড়ে এখন এক নিঝুম নিস্তব্ধতা। রাত তখন কয়টা বাজে জানা নেই। হঠাৎ করেই শ্রাবণীর মনে হলো তার দম আটকে আসছে। একটা ভারী শক্ত হাত এসে জোরে চেপে ধরেছে তার মুখ। ধরপড় করে ঘুম ভেঙে গেল শ্রাবণীর। সে চিৎকার করতে চাইল, কিন্তু শক্ত হাতের তালু চাপা কোনো শব্দ বের হলো না, কেবল গোংরানির শব্দ ছাড়া।
আতঙ্কে চোখ দুটো বড় বড় করে তাকাতেই শ্রাবণী পুরো শরীর শক্ত হয়ে গেল। অন্ধকারে গড়ে আবছা আলোয় তার উপর ঝুঁকে দাঁড়িয়ে আছে এক দীর্ঘ বানর। সেই চেনা তীক্ষ্ণ চোখ আর পরিচিতি পারফিউমের ঘ্রাণ। মুস্তফা বিছানায় পাশেই এসে সম্পূর্ণ ঝুঁকে দাঁড়িয়ে আছে শ্রাবণীর উপর। এক হাত দিয়ে শ্রাবণীর মুখটা এমনভাবে চেপে ধরেছে যে নড়ার কোনো উপায়ই নেই। মোস্তফার চোখের সেই চেনা অস্থিরতা আর রাগী চাহনি শ্রাবণীকে বুঝিয়ে দিল মুস্তফার আদেশ অমান্য করার পরিণতি কতটা মারাত্মক হতে পারে। শ্রাবণী ছটফট করে উঠতেই মুস্তফা তার মুখের উপর হাতের চাপ আরও কিছুটা বাড়িয়ে দিল। তারপর ওর কানে খুব কাছে ঝুঁকে এসে একদম নিচুচরে ফিসফিস করে বলল, কোনো আওয়াজ হবে না। মোস্তফার কণ্ঠে সেই ঠান্ডা হুমকি শ্রাবণী স্থির হয়ে জমে গেল। পরক্ষণেই কোনো সুযোগ না দিয়ে মুস্তফা এক ঝটকায় শ্রাবণীকে দুহাতে পাঁজরকোলা করে নিজের বুকের সাথে জড়িয়ে তুলে নিল। শ্রাবণী ভয়ে আতঙ্কে মুষড়ে উঠল। নিজেকে ছাড়াতে চাইল, কিন্তু লাভ হলো না, বরং হাতের চাপ বাড়ল। মুস্তফা এক মুহূর্ত দাঁড়ালো না। মেরহার ঘর থেকে বের হয়ে দীর্ঘ কদমে সোজা সিঁড়ি বেয়ে উঠে গেল তৃতীয় তলায়, নিজের রুমের দিকে। কিন্তু নিজের শয়নকক্ষে সে থামল না। শ্রাবণীকে কোলে নিয়ে সোজা ঢুকে গেল ঘরে থাকা সুবিশাল ও আধুনিক ওয়াশরুমে। ভেতরে পা রাখতেই এক অদ্ভুত অভিজাত্য আর আধুনিকতার ছোঁয়া দেখা মিলল। চারপাশটা ধূসর আর কালো মার্বেলের থিম দিয়ে সাজানো। এক পাশে রয়েছে ইতালিয়ান ফিলিংসের বিশাল বাথটব, আর মাঝখানে কাচের দেওয়াল দিয়ে আলাদা করা শাওয়ার জেল। সেই কাচ সাধারণত কোনো কাচ নয়, স্মার্ট গ্লাস, যা এক ক্লিকে স্বচ্ছ থেকে ঘোলাটে হয়ে যায়। ওয়াশরুমের সিলিং থেকে নেমে আসে মৃদু মায়াবী আলোর প্রতিফলন ঘটেছে সেই নিখুঁত কাচের দেওয়ালে। মুস্তফা শ্রাবণীকে শাওয়ার জোনের ভেতরে দাঁড় করিয়ে দিল। পাশে হাত বাড়িয়ে কি করল, তাতেই পুরো গ্লাস ঘোলাটে হয়ে গেল। চারপাশটা ঘোলাটে করে দিতেই শ্রাবণীর চোখ চলে গেল মুস্তফার দিকে, আর তাতেই ওর বুকটা ভেতর থেকে ধক করে উঠল। মুস্তফার উৎকট শরীর, পরনে কেবল কোমর জড়ানো একটা সাদা তোয়ালে। সচরাচর ফর্মাল স্যুটে ঢাকা থাকা মুস্তফার সুগঠিত শরীরটা এই প্রথমবারের মতো এত কাছ থেকে দেখল শ্রাবণী। তার চওড়া বুক আর শক্ত পেশিবহল কাঁধ জুড়ে এক পুরুষ আঙ্গুলি দৃশ্যতা। নিয়মিত জিম করার ফলে শরীরের সুঠাম পেশিগুলো স্পষ্ট হয়ে আছে, আর ভেজা চুল বেয়ে দোফোটা জলবিন্দু গড়িয়ে পড়ছে বুকের উপর। টমাটো রঙের ত্বকের উপর কেমন জল জল করছে। শ্রাবণী মুহূর্তে নিজের দৃষ্টি সরিয়ে প্রশ্ন করল, এত রাতে আমাকে এখানে এনেছেন কেন? আমি ডেকেছিলাম, আসুনি কেন? আপনি ডাকলেই আমাকে আসতে হবে কেন? স্বামী ডাকলে স্ত্রী আসতে বাধ্য। শ্রাবণী দুহাত বুকের কাছটায় জুড়ে বেঁধে বলল, আমি আপনার বাধ্য হতে পারলাম না। মুস্তফা এগিয়ে শ্রাবণীর বাহুদ্বয় চেপে ধরে সামান্য ঝাঁকুনি দিয়ে বলে ওঠে, তোমার অবাধ্যতা আমার রাগের পারদ তরতর করে বাড়িয়ে দিয়েছে, বোঝো না? শ্রাবণী ভুলেও মুস্তফার দিকে তাকাচ্ছে না, চোখ মুখ শক্ত করে বুঝে রেখেছে। কোনো মতে অন্যদিকে মুখ করে বলল, পারদের বদলে অন্য পদার্থ ব্যবহার করুন, তাহলে তরতর করে বাড়বে না। ছাড়ুন আমাকে। মুস্তফার ধৈর্যের চরম পরীক্ষা চলছে শ্রাবণীর কাছে। মুস্তফা মনে চায় তাকে খেয়ে ফেলতে,
কিন্তু সমস্যা হলো সে যে উপায় তাকে ভোজন বানাবে সে উপায় এখনো প্রয়োগ করা যাবে না। শ্রাবণী নিজে এসে ধরা না দেওয়া পর্যন্ত তা কখনোই না। এই অবাধ্য নারীর সাথে একটি বাক্যর ব্যয় না করে দেওয়ালের ডিজিটাল প্যানেলের দিকে হাত বাড়ায়। দেওয়ালের ডিজিটাল প্যানেলে মুস্তফার আঙ্গুলের ছোঁয়া লাগাতেই সিলিংয়ে বিশাল রেন শাওয়ার থেকে ঝলমলিয়ে নেমে এলো কৃত্রিম বৃষ্টি। সম্পূর্ণ অপ্রস্তুত শ্রাবণী কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যেই দুইজন ভিজে একাকার। মুস্তফার উদম উৎকুচ সুঠম শরীরের উপরাংশ দৃশ্যমান, কোমরে জড়ানো সাদা তোয়ালে পানিতে ভিজে আরও ভারী হয়ে উঠছে। শ্রাবণী চোখ বন্ধ করে চোখ মুখ অন্যদিকে ঘুরিয়ে রেখেছে। দেখে মুস্তফা দুহাত শ্রাবণীর ভেজা কোমরের নিচের দিকে টেনে নিল। পানির শব্দকে চাপিয়ে মুস্তফার ভারী কণ্ঠস্বর ভেসে এলো, অভ্যাস করে নিন মেসাজ এহসান। কতভাবে কত রূপে আমাকে দেখতে হবে, সহ্যও করতে হবে। ইউ কান্ট ইভেন থিঙ্ক। শ্রাবণী দুহাত দিয়ে মুস্তফার বুকে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করল, কিন্তু পাথরের মতো সেই শক্ত শরীরকে এক চুলও নাড়ানো সম্ভব হলো না। মুস্তফার মাথায় কিছুটা নুয়ে শ্রাবণের দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে আছে। তার সেই চাহনি যেন এক মুহূর্তেই অদ্ভুত টান, এক অদ্ভুত আকাঙ্ক্ষা। শ্রাবণীর ফর্সা মুখ জুড়ো বৃষ্টির পানি ধারা নেমে চলেছে। ভেজা চোখের পাতায় আর অবাধ্য হয়ে তীর তীর করে কাঁপতে থাকা ভেজা ঠোঁটজোড়া মুস্তফার ভেতরে সুপ্ত তৃষাকে আরও উস্কো করে দিচ্ছে। এই রূপ যেন মুস্তফাকে তীব্রভাবে আহ্বান জানাচ্ছে শ্রাবণীকে সম্পূর্ণ নিজের করে নিতে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, নাইস কম্বিনেশন। মুস্তফার ভারী কণ্ঠে এমন মন্তব্যে উঠে এলো শ্রাবণী। মুহূর্তেই তার নজর চড়ে গেল মুস্তফার দিকে। শ্রাবণীর শীতল দৃষ্টি সোজা আছড়ে পড়ল মুস্তফার তীক্ষ্ণ নেশাতুর চোখের উপর। বুকের ভেতরটা তীব্রভাবে ধক করে উঠল। শ্রাবণী মুস্তফার কথায় অন্তর্হিত অর্থ বুঝতে পেরে ভেতর থেকে জমে যেতে লাগলো সে। কাঁপানো গলায় কোনো মতে বলল, শীত লাগছে, আমি রুমে যাব। মুস্তফা এক মুহূর্ত সময় না দিয়ে তীক্ষ্ণ জবাব দিল, তুমি তোমার রুমেই আছো, আমি নিচে রুমে যাই। শ্রাবণীর কথা শেষ করার সুযোগই পেল না। তার পূর্বেই মুস্তফার ভেতরের সমস্ত বাঁধ ভেঙে গেল। শ্রাবণীর কথার মাঝখানে মুস্তফার চরম এক উদয়ন্তর আর তীব্র আকুলতায় তাকে নিজের আরও কাছে টেনে নিল। শ্রাবণী ভেজা কোমর জড়িয়ে নিজের শক্ত বুকের সাথে মিশিয়ে ফেলল সে। পরের মুহূর্তেই মুস্তফা আধারে নেমে এলো, এক রক্ষ অথচ তীব্র আবেগের ভরা ছোঁয়া। শ্রাবণীর তীর তীর করে কাঁপতে থাকা ভেজা ঠোঁটজোড়া নিজের ঠোঁটের মাঝে পুরে নিল সে। কোনো কমল স্পর্শে নয়, এ যেন এক আদিম তীব্রতা, ভালোবাসার গ্রাস। শ্রাবণী চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল। তার হাত দুটো মুস্তফার পেটানো বুকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করল, কিন্তু তাতে আগ্রাসন আরও গভীর হলো। রেন শাওয়ারের শব্দের মাঝে শুধু তাদের দুইজনই দ্রুত থাকা নিঃশ্বাসের শব্দ আছড়ে পড়তে লাগলো। আর মুস্তফার সেই গভীর তৃষ্ণান্ত চুম্বন শ্রাবণীকে বুঝিয়ে দিল, এই পুরুষের করাল গ্রাস থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই তার। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন।